Assalamu alaikum. Welcome to our lecture 14 of Classics and Translation ENG 4224. আজকের ক্লাস আমরা অলরেডি জানি। আজকে আমরা টেক্সট শুরু করছি। আমাদের টেক্সট এনিয়েড, ভার্জিলস এনিয়েড। আমরা গত ক্লাসে সামারিটা সম্পর্কে আলোচনা করেছি, কি ঘটনা ঘটবে, কেন লেখা হয়েছিল, এটা লেখার কারণ, the background of writing the Aeneid, reasons of writing the Aeneid, কেন লেখা হচ্ছে, এনিয়েড লেখার পেছনে পলিটিক্যাল প্রপাগান্ডা, রাজনৈতিক কারণ গুলো আমরা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের যে মেইন টেক্সট, যেটা আপনাদের মেসেঞ্জারে অলরেডি শেয়ার করা আছে, পেঙ্গুইন পাবলিকেশনস এর একটা ট্রান্সলেশন, যিনি ট্রান্সলেশন করেছেন ওনার নাম রবার্ট ফেগলস। মোটামুটি রিলায়েবল ট্রান্সলেশন গুলোর মধ্যে একটা। আমরা সেই বই থেকেই ভার্জিল সম্পর্কে, এনিয়েড সম্পর্কে কিছু ইনফরমেশন, যেটা আমরা গত ক্লাসেও আলোচনা করেছি কিছু, আজকে সেগুলো কিছু রিভাইজ করব, দুই একটা ইনফরমেশন হয়তো আমরা অ্যাড করব। ভার্জিল সম্পর্কে আমরা যে কথাগুলো বলেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইন হিজ কম্পারেটিভলি শর্ট লাইফ, ভার্জিল খুব বেশি দীর্ঘ জীবন লাভ করতে পারেননি। ওনার জীবনটা ছোটই ছিল, খুব বেশি দিন বাঁচেননি। In his comparatively short life, Virgil became the supreme Roman poet, the greatest Roman poet, তার সময়ের সর্বশ্রেষ্ঠ কবি। His work overshadowed that of his successors, মানে তার মতো এত বেশি প্রতাপশালী, এত ট্যালেন্টেড কবি তার সময় কেউ ছিল না, তার পূর্বপুরুষদের মধ্যেও কেউ ছিল না। অনেকে বলেন ভার্জিলের সাথে যদি তুলনা করতে হয়, ভার্জিলের থেকে বেশি ট্যালেন্টেড একমাত্র হোমারই ছিলেন, এনশিয়েন্ট গ্রিক স্টোরি টেলার অ্যান্ড পোয়েট হোমার। হোমারের পর ইন ওয়েস্টার্ন লিটারেচার সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যিক যাই বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটারারি পার্সন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিটারারি পার্সন ইজ ভার্জিল। ভার্জিলের এপিক পোয়েম, যেটা আমরা স্টাডি করছি, দ্য এনিয়েড, Virgil's The Aeneid, it gave Homeric luster to the story of Rome's origin and achievement. অর্থ কি দাঁড়ালো? হোমারিক লাস্টার, এখানে লাস্টার বলতে ফ্লেভার বোঝাচ্ছে, এসেন্স বোঝাচ্ছে। হোমার যেভাবে এনশিয়েন্ট গ্রিক সিভিলাইজেশনকে গ্লোরিফাই করেছেন, একইভাবে ওই হোমারের স্টাইলে রোমান সিভিলাইজেশন অরিজিনস, সূচনা, অ্যান্ড ইজ অ্যাচিভমেন্ট, এবং এর অর্জন। এই যে রোমান সাম্রাজ্য, রোমান সভ্যতা, এটার সূত্র কোথায়, সূত্রপাত কোথায়, অরিজিন, অ্যান্ড ইটস অ্যাচিভমেন্ট, এবং এর অর্জনগুলো, শ্রেষ্ঠ অর্জনগুলো আমরা এই এনিয়েড পড়তে পড়তেই আমরা শিখে ফেলি। এনিয়েড শুধুমাত্র একটা মিথিক্যাল স্টোরি নয়, একই সাথে আমরা এর মধ্যে নানা ঐতিহাসিক উপাদান পাই। ইতিহাসের অনেক বিচিত্র অধ্যায়, ইতিহাসের অনেক সত্যি ঘটনার বর্ণনা আমরা এই এনিয়েডের মধ্যে পাই। এরপর আমরা 22nd পেজে যদি যাই, তাহলে আমরা দেখবো যে এনিয়েড সম্পর্কে হালকা কিছু কথা বলা আছে, যেটার অনেক কথা আমরা অলরেডি বলেছিলাম। এখানে শুধু আমরা আজকে অন্যরা সবাই আস্তে আস্তে আমরা একটু রিভিশন করছি। ওকে, আমাদের এনিয়েড এই যে ওই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ
ঐতিহাসিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিটারেরি এলিমেন্ট, লিটারেরি টেক্সট। এইটার যে ট্রেলার, মুভি মুক্তি পাওয়ার আগে, মুভি আসার আগে মুভির ট্রেলার আসে, এরকম এনিয়াডের ট্রেলার ভার্জিল দিয়েছিলেন তার জর্জিক্স নামে এক কবিতার বইয়ে। তার ৩ নম্বর বই, নিয়ার দ্য ওপেনিং অফ দ্য থার্ড বুক অফ জর্জিক্স, ভার্জিল স্পিক্স অফ হোয়াট উইল বি হিজ নেক্সট ওয়ার্ক। এই জর্জিক্স নামক তার একটা কবিতার বই ছিল, এখানে উনি এনিয়াডের ট্রেলার দিয়েছিলেন। মানে তখন থেকেই অগাস্টাস ওকে প্রেসার দেওয়া শুরু করেছে, লেখো, রোমানদেরকে নিয়ে একটা মহান মহাকাব্য লিখো, যাতে আমাদের গ্লোরি, আমাদের সম্মান, আমাদের মুহূর্তের কথা হাজার হাজার বছর ধরে পৃথিবীতে টিকে থাকে। জর্জিক্স বইতে ভার্জিল কিছু কথা বলেছিলেন, যেটাকে আমরা বলতে পারি ট্রেলার ফর দ্য এনিয়েড। এখানে উনি বলেছিলেন, yet soon I will gird myself to celebrate the fiery fights of Caesar or Caesar, make his name live in the future। মানে হচ্ছে অগাস্টাস সিজার তার যে গ্লোরি, তার যে গ্রেটনেস, এই জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই নিয়মটা লেখা হচ্ছে। ভার্জিলের বিশ্বাস ছিল প্রকৃত অর্থেই ওই সময় পৃথিবীতে একজন মানুষ যদি কারো ক্ষমতা থাকতো পৃথিবীর ভালো করার, টু ব্রিং বেটারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, একজন মানুষই ছিলেন অগাস্টাস। কারণ উনি ছিলেন দ্য মোস্ট পাওয়ারফুল রুলার, তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে প্রতাপশালী শাসক। আমাদের যে বইটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করা আছে, সেই বইটারই আমরা যদি 50 পেজে যাই, দেখবেন আমাদের টেক্সট শুরু হচ্ছে বুক 1। বুক 1 মানে হচ্ছে চ্যাপ্টার 1। এখানে এই বইতে চ্যাপ্টার 1 নাম দেয়া হয়েছে সেফ হেভেন আফটার স্টর্ম। সেফ হেভেন, সেফ মানে হচ্ছে নিরাপদ, হেভেন মানে হচ্ছে বাসস্থান, নিরাপদ আবাস, আফটার স্টর্ম ঝড়ের পর নিরাপদ আশ্রয়। তাই তো অর্থ দাঁড়ায়, ঝড়ের পর নিরাপদ আশ্রয়। অলরেডি আমরা জানি কোন ঝড়ের কথা বলা হচ্ছে। এই ঝড় প্রাকৃতিক ঝড় না, ইট ওয়াজ আর্টিফিশিয়াল স্টর্ম ডিজাইনড বাই জুনো। আমরা সেই কাহিনীটি আস্তে আস্তে ঢুকে যাই। দ্য ফার্স্ট সেন্টেন্স, দ্য ফার্স্ট লাইন, আমাদের টেক্সট শুরু হয়ে যাচ্ছে, ইনিয়াড আমরা পড়া শুরু করছি। Was an a man I sing, was an a man I sing। ভার্জিল বলছেন, আমি গাইছি যুদ্ধের গান এবং মানুষের গান। আ ম্যান, একজন মানুষ, সেই মানুষ কে? এনিয়াস। Was an a man I sing, an exile driven on by fate, an exile driven on by fate। যে মানুষটার গল্প এই এপিকে বলা আছে, সেই মানুষটার নিয়তি, ভাগ্যে লেখা আছে এক্সাইল। এক্সাইল মানে কি? স্বদেশ থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। an unfortunate person who is imposed, who is bound to leave his motherland, then that is called an exile, বনবাস, দেশ ত্যাগ। এনিয়াস সে তার স্বদেশ ত্যাগ করে চলে আসতে বাধ্য হয়েছে, driven on by fate, কারণ এটা তার নিয়তি, এটা তার ভাগ্যে লেখা আছে। He was the first to flee the coast of Troy। উনি হচ্ছেন প্রথম যিনি ট্রয়ের তীর থেকে পালিয়ে এসেছেন। Aeneas, he was the first to flee the coast of Troy। এনিয়াসই হচ্ছে প্রথম যিনি ট্রয়ের তীর থেকে পালিয়ে এসেছিলেন। Destined to reach Lavinian shores and Italian soil। ট্রয় থেকে পালিয়ে এসেছিলেন, কিন্তু তার গন্তব্য কোথায়?
তার গন্তব্য ডেস্টিনি টু রিচ ল্যাভিনিয়ান শোরস অ্যান্ড ইটালিয়ান সয়েল। ট্রয় থেকে উনি পালিয়ে এসেছেন, এখন তার গন্তব্য ইটালি। ইয়েট, কিন্তু ইটালিতে যাওয়া তো এত সহজ কথা নয়। Yet many blows he took on land and sea from the gods above. ইটালি পৌঁছতে তার অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করে ট্রয় থেকে পালিয়ে এনিয়াস ইটালিতে পৌঁছান। কেন তার এত কষ্ট? ইটালিতে পৌঁছানো তো খুব বেশি কষ্ট হওয়ার কথা ছিল না, তাহলে কেন ইনিয়াস এত যন্ত্রণার মধ্য দিয়ে গেলেন? থ্যাঙ্কস টু ক্রুয়েল জুনোস রিলেন্টলেস রেজ। এর পেছনে দায়ী জুনো, JUNO, জুনো। এই জুনোকে আমরা এলিয়াডে চিনেছি হেরা নামে। হেরা, জিউসের ওয়াইফ হেরা। এখানে আমরা জিউসকে ডাকবো জুপিটার, হেরাকে ডাকবো জুনো। এই জুনো হেটস দ্য ট্রোজানস। কেন, সেটার কারণ একটু পরেই আমরা জানতে পারবো। থ্যাঙ্কস টু ক্রুয়েল জুনোস রিলেন্টলেস রেজ, why the Trojans suffered? ট্রয় নগরী তো ধ্বংস হয়ে গেল, হাতে গোনা কিছু ট্রোজান পিপল, ট্রয়ের কিছু মানুষ তারা বেঁচে ছিল। তাদের প্রতি নির্দেশ ছিল যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ইটালিতে পৌঁছে আরেকটা শহর, নতুন শহর সৃষ্টি করা। কিন্তু জুনো তো সেটা হতে দেবে না। জুনো ট্রোজানদেরকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? পরেই লেখা আছে মেনি লসেস। এই যে এখানে জুনোর কথা বলার আগে এনিয়াস সম্পর্কে আরো কিছু বলা আছে। এই যে many losses he bore in battle too before he could found the city. জুনোর রাগ কেন এত বেশি, এটা আরেকটু পরে আসবে, আমরা একটু ধৈর্য ধরি। এখন যে লাইনটা মার্ক করা আছে দেখেন লেখা, and many losses he bore in battle too. হি বলতে কাকে বোঝাচ্ছে? আমরা জানি ইনিয়াসকে বোঝাচ্ছে, আমাদের এই এপিকের প্রোটাগনিস্ট, মেইন ক্যারেক্টার। and many losses he bore in battle too before he could found the city. ইতালিতে পৌঁছানোর আগে তাকে অনেক যুদ্ধে অংশগ্রহণ করতে হয়, অনেক যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি, অনেক দুঃখ সে ভোগ করে। bring his gods to Latium, অনেক কষ্ট করে সে কি করে, এনিয়াস কি করে? he brings his god to Latium. Latium বলতে ইটালিকে বলা হতো তখন, Latium gods। bring his gods বলতে গ্রিক কালচারে প্রতিটা ফ্যামিলিতে কিছু মূর্তি থাকতো। হিন্দু হিন্দু পরিবারে যেমন মূর্তি থাকে, ঠাকুর ঠাকুরদের মূর্তি থাকে, নানা রকম মূর্তি থাকে, এরকম গ্রিকদেরও ওরা যে দেবতার উপাসনা করতো সেই দেবতার ছোট একটা মূর্তি থাকতো। যখনই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের বাসা বা বাড়ি স্থানান্তর করত, তখন সেই দেবতার মূর্তি ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হতো। এনিয়াস শুধুমাত্র তার বাবা আর ছেলেকেই সাথে করে নিয়ে আসেনি, তার সাথে সে নিয়ে এসেছে গডস এন্ড গডেসের মূর্তিগুলো। brings its gods to Latium, source of the Latin race, the Alban lords and the high walls of Rome. ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, এখন এনিয়াসের দায়িত্ব হচ্ছে নতুন একটা শহর প্রতিষ্ঠা করা। কোথায়? শুধুমাত্র ইটালির রোমে, অন্য কোথাও নয়। Tell me, Muse, how it began. Tell me, Muse. ভার্জিল তখন হোমার যেমন মিউজকে উদ্দেশ্য করে শুরু করেছিল ইলিয়াড, এখন আমরা শুরুর দিকে পাচ্ছি, আবার পাচ্ছি মিউজ। ভার্জিল হোমারের মতোই মিউজকে ডাকছে, টেল মি মিউজ। আমাদের ইলিয়াড যেমন শুরু হয়েছিল সিং গডেস দ্য ডিস্ট্রাকটিভ রেজ অফ অ্যাকিলিস, একইভাবে এখানে আমাদের ভার্জিল বলছে টেল মি মিউজ, মিউজকে জিজ্ঞেস করছে
টেল মি, অথবা এখানে আমরা সিংও বলতে পারি, তখন সিং টেল একই কথা। সিং নিউজ হাউ ইট অল বিগেন, ওয়াই ওয়াজ জুনো আউটরেজড। এই হচ্ছে আমাদের প্রথম জিজ্ঞাসা। গত ক্লাসেও আমরা এটা অনেক আলোচনা করেছি যে জুনো কেন এত রাগান্বিত। ওয়াই ওয়াজ জুনো আউটরেজড, ওয়াই ওয়াজ জুনো আউটরেজড, জুনো is why Juno is so wrathful. What was the reason? Juno এত ক্রুদ্ধ, এত রাগান্বিত কেন ট্রোজানদের প্রতি? What could win the queen of the gods with all her power? What could win the queen of gods with all her power? কি এমন ঘটেছিল যার কারণে জুনো এত রেগে গেল? Why did she force a man so famous for his devotion? Why did she force a man so famous for his devotion? এনিয়াস খুবই বিখ্যাত ছিল, তার অনেক সুনাম ছিল তার ধর্মকর্মের জন্য। এনিয়াসকে বলা হয় one of the most religious persons of ancient Greece. এনশিয়েন্ট গ্রিসের সবচেয়ে রিলিজিয়াস, গডস অ্যান্ড গডেসদের সবচেয়ে পছন্দের মানুষ ছিল এনিয়াস। সেই এনিয়াসের প্রতি জুনোর এত রাগ কেন? To brave such rounds of hardship, bear such trials? Can such rage inflame the immortals' hearts? কোনো heavenly person, goddess queen Juno, তার মনে এত রাগ কি করে থাকে? গডস এন্ড গডেস তাদের মনে তো এত রাগ থাকার কথা না। জুনোর মনে কিভাবে এবং কেন এত রাগ? What was the reason behind all this rage? আমরা ঘটনাগুলো একটা একটা করে জানবো, কি কি ঘটনার কারণে Juno was enraged. There was an ancient city held by Tyrian settler. অনেক অনেক দিন আগে একটা প্রাচীন শহর ছিল, সেই শহরে কারা থাকতো? টিরিয়ানরা থাকতো। সেই শহরের নাম কার্থেজ। কার্থেজ, facing Italy and the Tiber river's mouth, but far away. কার্থেজ নামে একটা শহর ছিল, এমন একটা শহর ছিল, সেই শহরের নাম কার্থেজ। ইটালির ঠিক বিপরীতে, ভূমধ্য সাগরের যেদিকে ইটালি ঠিক তার উল্টো পাশে কার্থেজ। A rich city trained and fierce in war. A rich city, ধন সম্পদের দিক থেকে সেরা, and fierce in war, এবং সেরা সেরা যোদ্ধাদের শহর। Juno loved it. এই কার্থেজ শহর জুনোর খুব পছন্দের ছিল। Juno loved this city. Juno loved Carthage. They say, beyond all other lands in the world, পৃথিবীতে যত শহর আছে সব শহরের থেকে কার্থেজ ছিল জুনোর সবচেয়ে পছন্দের শহর। Even beloved Samos, second best. ওই সময় সেইমাস ছিল আরেকটা বড় অনেক সমৃদ্ধশালী শহর, সেই শহরের থেকেও কার্থেজ জুনোর কাছে পছন্দের ছিল। সেইমাস ছিল সেকেন্ড বেস্ট, কার্থেজ ছিল দ্য বেস্ট সিটি। জুনোর কাছে কার্থেজ ছিল সবচেয়ে চমৎকার, সবচেয়ে সমৃদ্ধশালী শহর, জুনোর সবচেয়ে পছন্দের শহর। Here she kept her armor. Here Juno kept her armor. যুদ্ধের পোশাক, জুনো যে পোশাক পরে যুদ্ধ করত, অবশ্যই জুনো যুদ্ধ করত, আপনাদের মনে থাকার কথা হেরা ফট ইন ট্রোজান ওয়ার, গ্রিকদের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। তার যে যুদ্ধের পোশাক, এই পোশাকটা কোথায় রাখা হতো? কার্থেজে। Here her chariot too. ও যে যানবাহনে করে, ওর যে গাড়ি, জুনোর গাড়িটা এই কার্থেজ শহরেই রাখা ছিল। And Carthage would rule the nations of the earth.
জুনোর স্বপ্ন, জুনোর স্বপ্ন অদূর ভবিষ্যতে একদিন কার্থেজ উড বি দ্য ক্যাপিটাল অব দ্য হোল ওয়ার্ল্ড, পুরো দুনিয়ার রাজধানী হবে এই কার্থেজ। ইফ অনলি দ্য ফেটস ওয়ার উইলিং, যদি নিয়তি চায়, যদি নিয়তি চায়। বাট আমরা জানি গডস অ্যান্ড গডেসেস তারা যতই শক্তিশালী হন না কেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ পাওয়ারফুল দে আর, তারা কখনোই নিয়তি বা ফেট, ডেস্টিনি, ফেট বা ডেস্টিনিকে কখনোই তারা অবজ্ঞা করতে পারে না, ইগনোর করতে পারে না। দিস কিন্তু ওয়াজ স্যার, গড আর গডেসরাই তো হচ্ছে নিয়তি পরিবর্তন করে, বা না তারাই তো না নিয়তি না সৃষ্টি করে। না না না, এটা আপনারা পড়ে নেবেন। ফেট, স্পিনিং ফেট হচ্ছে একটা সুপার ন্যাচারাল এন্টিটি, এরা হচ্ছে ডিফারেন্ট দেন গডস অ্যান্ড গডেসেস। এটা আপনারা স্পিনিং ফেটস একটা আছে, স্টাডি করবেন। তিনজন বুড়ি আছে, এরা কি করে সারাক্ষণ সুতা কাটতে থাকে, সারাক্ষণ এরা সুতা কাটতে থাকে, প্রতিটা মানুষের ডেস্টিনি একটা সুতার আকারে কাটা হয়ে যায়, তারপর প্রতিটা সুতো একটার সাথে আরেকটা গেথে গেথে ট্যাপেস্ট্রি তৈরি করা হয়, কার্পেটের মতো তৈরি করা হয়, দ্য কার্পেট, দ্য ট্যাপেস্ট্রি অফ ডেস্টিনি। একবার যদি কারো জীবন কাটা হয়ে যায়, দ্যাট ইজ দ্য ডেস্টিন্ড লাইফ। ওই পার্টটা কোনো গডস এন্ড গডস, ইভেন জিউসও সেটাতে ইন্টারফেয়ার করতে পারে না। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা আছে তারা ইন্টারফেয়ার করতে পারে না, বাট কিছু কিছু জায়গা আছে গ্রে এরিয়া, ওইসব জায়গায় তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। বাট আলটিমেটলি কিছু ভবিষ্যৎবাণী আছে, ওইসব ভবিষ্যৎবাণী চেঞ্জ হবে না। যেমন অলরেডি আমরা জেনে এসেছি কি কি ভবিষ্যৎবাণী ছিল, প্রফেসি, দ্য সিটি অফ ট্রয় উইল ফল, আজ হোক বা কাল হোক ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। অ্যাকিলিস উইল ডাই ইফ হি জয়েন দ্য ওয়ার, অ্যাকিলিস যুদ্ধে অংশগ্রহণ করলে আজ হোক বা কাল হোক সে মৃত্যুবরণ করবে। হেক্টর উইল ডাই ইফ হি কিলস পেট্রোক্লাস, পেট্রোক্লাস উইল ডাই ইফ হি রিজেক্টস অ্যাপোলোস কমান্ড। এই সবগুলো ছিল এক একটা দ্য চ্যাপ্টার অফ ডেস্টিনি। একইভাবে এইখানে ডেস্টিনি অন্য কথা বলছে। জুনোর স্বপ্ন কার্থেজ হবে পৃথিবীর রাজধানী, কার্থেজ উড বি দ্য গ্রেটেস্ট সিটি অন আর্থ। এটা কার স্বপ্ন ছিল? দিস ওয়াজ জুনোস গোল। জুনোর সবচেয়ে পছন্দের শহর কার্থেজ, ইট উইল বি দ্য সেন্টার, ক্যাপিটাল অফ দ্য আর্থ ফ্রম দ্য স্টার্ট, and so he nursed her city strength. জুনো বছরের পর বছর ধরে ধৈর্য ধরে এই শহরটাকে গড়ে তুলছে নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে। বাট ফেট, ডেস্টিনি অন্য কথা বলছে। বাট she had a race of men sprung of Trojan blood would one day topple down her Tyrian stronghold. নিয়তি কি বলছে? There is a prophecy. কার্থেজ নগরী ধ্বংস হয়ে যাবে। কাদের হাতে ধ্বংস হবে? ট্রোজানদের বংশধরের হাতে কার্থেজ শহর ধ্বংস হয়ে যাবে। A race of men sprung of Trojan blood. এই ট্রোজানদের বংশধর, এই ট্রোজানদের রক্ত থেকেই এক নতুন বংশের সৃষ্টি হবে। would one day topple down her Tyrian stronghold. সেই জাতি হবে অনেক যুদ্ধবাজ, ভয়ঙ্কর জাতি, শক্তিশালী জাতি। সেই জাতি একদিন কার্থেজ শহরকে ধ্বংস করে দেবে। ট্রয় নগরী যেমন ধ্বংস হয়ে গেছে, কার্থেজ শহরও ধ্বংস হয়ে যাবে। কে ধ্বংস করবে? ট্রোজানদের বংশধররাই কার্থেজ ধ্বংস করে দেবে। তাহলে আপনারা বুঝতে পারছেন, জুনোর সবচেয়ে আদরের শহর, সবচেয়ে পছন্দের শহর ধ্বংস হয়ে যাবে। কারা ধ্বংস করবে? ট্রোজানদের বংশধররাই ধ্বংস করবে। এই জন্যই তো জুনো ট্রোজানদেরকে দেখতে পারে না। দ্যাট ইজ এ প্রফেসি। এই ট্রোজানদের বংশধরেরাই একদিন কার্থেজ শহর ধ্বংস করে দেবে। Breed an arrogant people running far and wide, proud in battle, destined to plunder Libya.
কার্থেজ কোথায় অবস্থিত? লিবিয়াতে। লিবিয়া শহর আপনারা অনেকেই চেনেন। লিবিয়া, লিবিয়ার রাজধানী ত্রিপলি। লিবিয়া। ট্রোজানদের বংশধর তারা হবে এমন যুদ্ধবাজ জাতি, breed an arrogant people ruling far and wide, মানে ইনডিরেক্টলি এখানে রোমান জাতির কথা বলছে। ইনডিরেক্টলি বলছে এই ট্রোজানদের রক্ত থেকেই জন্মাবে রোমান জাতি। an arrogant people ruling far and wide, proud in battle, destined to plunder Libya, তারা লিবিয়া লুটপাট করবে, কার্থেজ শহর ধ্বংস হয়ে যাবে। So the fates were spinning out of the future, এটাই ছিল destiny. So the fates were spinning out the future, এটাই বারবার প্রফেসি আসছে। This was Juno's fear, এটাই ছিল জুনোর ভয়। জুনো দ্য কুইন গডেস, সেও ভয় পাচ্ছে। This was Juno's fear, জুনো ভয় পাচ্ছে। And the goddess never forgot the old campaign. আচ্ছা, এটা একটা কারণ গেল। এই একটা কারণ আপনারা লিখে রাখতে পারেন। রিজন নাম্বার 1, কেন জুনো রেগে যাচ্ছে? কেন? why Juno is angry? why Juno is wrathful towards Aeneas and the surviving Trojans? কারণ এই ট্রোজানদের রক্ত থেকেই জন্মগ্রহণ করবে রোমানরা, যারা একদিন কার্থেজ শহর ধ্বংস করে দেবে। এটা ছিল রিজন নাম্বার 1। দেন লেটস গো টু রিজন নাম্বার 2। and the goddess never forgot the old campaign, সে ভুলে যায়নি that she had waged at Troy for her beloved Argos. Argos, আরগোস শহরকে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। আমরা ক্লাইটেমনেস্ট্রা যখন অ্যাগামেমনন যখন পড়লাম, অ্যাসকিলাসেস অ্যাগামেমনন, সেখানে ঘটনাটা ঘটেছিল আরগোস রাজ্যে। আরগোস হচ্ছে জুনোর আরেকটা পছন্দের শহর, আরগোস। আরগোসের সম্মান রক্ষার জন্য জুনো fought against the Trojan. আমরা ইলিয়াড পড়েছি, ইলিয়াডে যে 10 বছর ধরে যুদ্ধ হয়, for 10 long years, for 10 long years Juno fought against the Trojans. 10 বছর ধরে ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, for her beloved Argos. 10 বছর ধরে জুনো ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। ট্রোজানদের বিরুদ্ধে তার কি পরিমাণ বিদ্বেষ, কি পরিমাণ ক্ষোভ! No, not even now would he causes of her rage. Not even now would the causes of her rage, her bitter sorrows drop the goddess's mind. এত ভয়ঙ্কর বিদ্বেষ, এই বিদ্বেষ তো সহজে মিশে যাবে না, মিলিয়ে যাবে না। প্রতিটা ট্রোজানের বিরুদ্ধে জুনোর বিদ্বেষ, রাগ, ক্ষোভ। They festered deep within her, galled her steel. ওর ভিতরে রাগ টকবক করে ফুটছে, টকবক করে ফুটছে। The judgment of Paris, the judgment of Paris, ঠিক আমরা আলোচনা করেছিলাম ইলিয়াডে। In Iliad we discussed this, the judgment of Paris. কেন দেখতে পারে না ট্রোজানদেরকে? তার আরেকটা কারণ হচ্ছে রিজন নাম্বার 3, the judgment of Paris. প্যারিস কি করেছিল? অ্যাফ্রোডাইটি আর ভিনাসকে সে সোনার আপেল, গোল্ডেন অ্যাপেল দিয়েছিল। The unjust slight to her beauty. প্যারিস হেরাকে বাদ দিয়ে অ্যাফ্রোডাইটিকে আপেল দিয়েছিল। আমাদের ইলিয়াডের যে অ্যাফ্রোডাইটি, ইলিয়াডে উনি ভিনাস, হেরাকে আমরা ডাকছি জুনো। জুনোর চাইতে প্যারিস বেশি সুন্দরী বলেছিল কাকে? ভিনাসকে। জুনো তো সেটা কখনোই ভুলবে না, এমন অপমান জুনো তো কখনো ভুলতে পারে না।
এটা জুনোর জন্য খুবই অপমানজনক, খুবই কষ্টের একটা স্মৃতি। দ্য আনজাস্ট স্লাইট টু হার বিউটি। প্যারিস প্যারিস জুনোকে অপমান করেছিল। কিভাবে? Among the three goddesses, Paris chose Venus. Because of that, Juno was insulted. সেই স্মৃতিও জুনো কখনো ভুলতে পারে না। The unjust slight to her beauty, the Trojan stock she loathed. পুরো ট্রোজান জাতিকেই জুনো ঘৃণা করে, কাউকেই সে পছন্দ করে না। Entire Trojan race is hated by Juno. Reason number 4. The honors showered on Ganymede ravished to the sky. আরেকটা কারণ কি? Another reason. Ganymede. The honors showered on Ganymede. Ganymede সম্পর্কে আপনারা হয়তো অনেকেই জানেন না। Ganymede, Ganymede, Ganymede হচ্ছেন একজন ট্রোজান। এই গ্যানিমেড ছিল খুবই সুদর্শন, হ্যান্ডসাম। গ্যানিমেডকে দেখে জিউস আসক্ত হয়ে যায়, ইনটক্সিকেটেড হয়ে যায়। এমনই গ্যানিমেডকে জুপিটার এতটাই পছন্দ করে যে কিডন্যাপ করে নিয়ে যায় অলিম্পাসে। ট্রয় থেকে কিডন্যাপ করে গ্যানিমেডকে নিয়ে যায় অলিম্পাসে। সেখানে গ্যানিমেডকে করা হয় কাপ বিয়ারার অফ জুপিটার। জুপিটারের যে কাপ থেকে জুপিটার ওয়াইন মদ পান করে, ওয়াইন ড্রিঙ্ক করে, সেই কাপ বিয়ারার গ্যানিমেড। মানে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে জুপিটারের সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় গ্যানিমেড। এখন জুপিটারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়া মানে কিন্তু যে সেই কথা না, এটা বেশ সিরিয়াস, সম্মানজনক, অনেক ডিগনিফাইড একটা পোস্ট। এই পোস্টটা হওয়ার কথা ছিল জুনোর মেয়ের। জুনো's daughter was supposed to be the cup bearer of Jupiter, কিন্তু তার বদলে গ্যানিমেডকে জুপিটার নিয়ে নেয়। এই দিক থেকেও তাহলে জুনো দেখতে পারে না, কোন ট্রোজানকেই সে দেখতে পারে না। The honors showered on Ganymede ravished to the skies. এই চারটা কারণে her fury inflamed by all this, the daughter of Saturn drove over endless ocean. Trojans left by the Greeks and brute Achilles. Trojans left by the Greeks and brute Achilles. এই কথাটার মানে কি? Achilles killed thousands of Trojans. The Greeks almost vanquished the city of Troy, all the Trojans. হাতে গোনা কিছু ট্রোজান তারা বেঁচে ছিল। The remaining surviving Trojans, they left Troy. এখন জুনো তার মনে এতটাই বিদ্বেষ যে যে কয়টা ট্রোজান বেঁচে আছে এখনো তাদেরকেও সে ধরে ধরে মেরে ফেলবে। জুনো hates the Trojans so much যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল। 90% ট্রোজান পপুলেশন ডেড, শতকরা 90% ট্রোজান তারা ডেড, মৃত। রেস্ট 10% তারা পালাচ্ছে, মানে হাত অল্প কিছু। তাদেরকেও জুনো বাঁচতে দেবে না, কারণ জুনো তার মনে ভয় যে একটাও যদি ট্রোজান বেঁচে থাকে এই ট্রোজানের রক্ত থেকেই জন্মাবে রোমান জাতি। জুনো kept them far from Latium. যেভাবেই হোক এই ট্রোজানদেরকে ল্যাটিয়াম, ইটালি থেকে দূরে রাখতে হবে। ইটালিতে ওরা যদি পৌঁছে যায় তখন আর জুনো কোনো ইন্টারফেয়ার করতে পারবে না। Juno will not be able to interfere once Aeneas is settled in Rome. Aeneas যখনই সে রোমে সেটেল হয়ে যাবে,
তখন থেকে আর জুনো কিছুই করতে পারবে না। জুনো ইজ নট অ্যালাউড টু ডু এনিথিং ফ্রম দেয়ার। কিন্তু তার আগ পর্যন্ত জুনো চেষ্টা করছে যে কোনোভাবেই যেন এনিয়াস ইটালির রোমে পৌঁছাতে না পারে। জুনোর এইটুকু ক্ষমতা আছে যে যেভাবেই হোক এটা লেংদি করুক, ডিলে করুক। জুনো কেপ্ট দেম ফার ফ্রম ল্যাটিয়াম। যত ষড়যন্ত্র করে সম্ভব, যত কনস্পিরেসি, ছলে বলে কৌশলে যত কিছু করা সম্ভব, সব রকম কূট কৌশল দিয়ে এনিয়াস আর সার্ভাইভিং ট্রোজানকে আটকে ফেলা, কোনোভাবেই ওরা যেন ইটালিতে পৌঁছাতে না পারে। Forced by the fates to wander round the seas of the world, দরকার হলো তাদেরকে অনন্তকাল ধরে সমুদ্রের উপর গোলকধাঁধায় তারা ঘুরতে থাকুক, তাদের সমুদ্র যাত্রা যেন কোনোদিন শেষ না হয়, সেই ষড়যন্ত্র ছিল জুনোর। ইয়ার ইন ইয়ার আউট, বছর আসে বছর যায়, such a long hard labor it was to found the Roman people. সত্যি এনিয়াস আর গুটি কয়েক যারা ট্রোজান বেঁচে ছিল তাদের জন্য রোমান এম্পায়ার রোম খুঁজে বের করাটা সত্যিই ছিল অনেক কষ্টের কাজ। Now with the ridge of Sicily barely out of sight, they spread sail for the open sea. এনিয়াস আর যারা বেঁচে ছিল ট্রোজান তারা সমুদ্রে যাত্রা করছে। Their spirits buoyant, their bronze beaks churning the waves to foam, as Juno, nursing deep in her heart the everlasting wound, said to herself. এনিয়াসের জাহাজ, এনিয়াস আর তার জাহাজের বহর, কয়েকটা জাহাজ ছিল, আস্তে আস্তে সমুদ্র দিয়ে যাচ্ছে। তখন জুনো নিজে নিজে কথা বলছে। কি কথা বলছে? ডিফিটেড অ্যাম আই? জুনো নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে। আমি কি তবে হেরে যাচ্ছি? ডিফিটেড অ্যাম আই? আমি কি হেরে যাচ্ছি? গিভ আপ দ্য ফাইট? আমি কি লড়াই ছেড়ে দেব? I will not give up the fight. Powerless now to keep the Trojan king from Italy? আমি goddess the রানী, I am the queen of the gods and goddesses. আমি কি শেষ পর্যন্ত এই পুচকে এনিয়াসের সাথে হেরে যাব যুদ্ধে? দেখেন জুনো সে কিন্তু অনেক ডিগনিফাইড, অনেক পাওয়ারফুল একজন গডেস, কুইন অফ দ্য গডস এন্ড গডেসেস, দ্য ওয়াইফ অফ জুপিটার। অথচ তার মনে কতখানি নেগেটিভিটি, so much hatred and disgust in Juno's mind. জুনো বলছে defeated am I? আমি কি হেরে গেলাম? এই পুচকে ইনিয়াসের কাছে আমি হেরে গেলাম? Give up the fight? Powerless now to keep the Trojan king from Italy? Ah, but of course, the fates bar my way. নিয়তি জুনোকে বারবার নিষেধ করেছে যেন জুনো এই নিয়তিতে হস্তক্ষেপ না করে। It is Aeneas's fate to reach and establish the city of Rome. এটা already decided. Already destiny is decided. Already destiny is decided that Aeneas will reach to Rome and establish the foundation of Roman Empire. The fates bar my way. And yet Minerva could burn the fleet to ash and drown my Argive crews in the sea. Minerva could burn the fleet to ash and drown my Argive crews in the sea. আর্গাইভ, আর্গোস থেকে আর্গাইভ, ওর যে আর্গাইভদের যে কিছু জাহাজ ছিল সেই জাহাজ সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল মিনার্ভা, আরেকজন গডেস। সে বলছে মিনার্ভা আমার আর্গাইভদের জাহাজ ডুবিয়ে দিয়েছিল। And all for one mad crime of a single man, Ajax. এর কথা আপনাদের মনে রাখা উচিত। Another great Greek warrior, Ajax. এর একটা ভুলের কারণে কয়েকটা জাহাজ ডুবিয়ে দিয়েছিল মিনার্ভা। সে বলল যে মিনার্ভা যদি এটা করতে পারে, she hurled
জোভ হচ্ছে জুপিটারের সংক্ষিপ্ত নাম, জোভ। জিউস, জোভ, জুপিটার একই পার্সন। আমরা ইলিয়াডে যাকে জিউস নামে ডেকেছি সেই হচ্ছে জোভ অর জুপিটার। She hurled Jove all-consuming bolt from the clouds. She shattered a fleet and whipped the swells with gales. মানে জুনো মনে করছে যে মিনার্ভা আমার দলের কিছু জাহাজ ডুবিয়ে দিয়েছিল। And as he gasped his last in flame from his riven chest, she swept him up in cyclone, impelled the man on a crag. বলছে অ্যাজাক্স তার সামান্য অপরাধের শাস্তি পেয়েছিল। এজাক্স ওয়াজ কিলড। এজাক্স যদি শাস্তি পেতে পারে, মিনার্ভা যদি এজাক্সকে শাস্তি দিতে পারে, তাহলে আমি কেন এনিয়াসকে শাস্তি দিতে পারি না? আমি দ্য গডেস কুইন, কুইন অফ দ্য গডস এন্ড গডেসেস, আমি কেন পারবো না? বাট আই হু ওয়াক ইন ম্যাজেস্টি, আই দ্য কুইন অফ দ্য গডস, the sister and wife of Jove, I must wage a war. এটা আমার সম্মানের প্রশ্ন। জুনো বলছে এটা আমার সম্মানের প্রশ্ন, আমি অবশ্যই যুদ্ধ করব। ইয়ার আফটার ইয়ার, যত বছর যায়, বছরের পর বছর যদি প্রয়োজন হয় আমি যুদ্ধ করে যাব। অন জাস্ট ওয়ান রেস অফ মেন, এই জাতিটাকে আমি ধ্বংস করেই ছাড়ব। ভাবতে পারেন দ্য কুইন অফ গডেস, তার মনে কতখানি বিদ্বেষ, কতখানি ক্রোধ, রাগ এই ট্রোজান রেসদের জন্য। জাস্ট ওয়ান রেস অফ ম্যান, মানে এই জাতিটাকে জুনো যেভাবেই হোক নিশ্চিহ্ন করে দেবে, একটা ট্রোজানও যেন বেঁচে না থাকতে পারে, এই জন্য সে যা কিছু করার করবে। Who will revere the power of Juno after this? Lay gifts on my altar? এই আমি যদি ইলিয়াসের মতো এক পুচকে মর্টালের কাছে হেরে যাই, আমি দ্য গডেস কুইন, আর ইলিয়াস হচ্ছে সাধারণ একজন মানুষ, মর্টাল। ও যদি আমার সাথে জিতে যায় তাহলে আমার আমার মন্দিরে আর কেউ আমার জন্য পূজা দেবে? কেউ আর উপাসনা করবে না আমাকে। Who will revere the power of Juno after this? আমি যদি ইলিয়াসের কাছে হেরে যাই তাহলে কেউ তো আমাকে উপাসনা করবে না। Lift his hands in prayer, কেউ আমার জন্য উপাসনা করবে না। With such anger seething inside her fiery heart. এই ধরনের লাইন আমরা বহুবার পেয়েছি ইলিয়াডে, যখন আমরা রাথ অফ অ্যাকিলিস পড়েছি। রাথ অফ অ্যাকিলিস, অ্যাকিলিসের রাগ আমরা যখন পড়েছি, রাথ অফ অ্যাকিলিস। এখন আমরা এই পার্টটা যদি আমরা পয়েন্ট আকারে রাখার চেষ্টা করি, এটা অলরেডি আপনাদেরকে লাস্ট ক্লাসে দেয়া আছে হ্যান্ডআউটটা, এটা আপনারা গুগল ক্লাসরুমে খুঁজে নেবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে লেখা? কিন্তু অনেক ছোট। আচ্ছা, আমি বড় করার চেষ্টা করছি যতটুকু বড় করা যায়। দ্য রাথ অফ জুনো, আমাদের ইলিয়াডের টপিক ছিল দ্য রাথ অফ অ্যাকিলিস। এলিয়াডে এসে আমাদের টপিকটা হয়ে যাচ্ছে দ্য রাথ অফ জুনো। আমরা প্যারাফ্রেজ করলাম, ওটা পড়া হয়ে গেছে আমাদের। এখন রিজন গুলো কি কি আমাদের এখানে বুলেট পয়েন্ট আকারে আছে। কেন জুনো এত রাগান্বিত, তার কারণগুলো কি কি? রিজন নাম্বার 1, দ্য জাজমেন্ট অফ ট্রোজান প্যারিস। আমরা যদি সিরিয়াসনেস এর দিক থেকে যদি চিন্তা করি, সবচেয়ে বেশি রাগের কারণ, রিজন নাম্বার 1, দ্য জাজমেন্ট অফ ট্রোজান প্যারিস। প্যারিস জুনোর থেকে বেশি সম্মান দিয়েছিল ভিনাসকে। প্যারিস বলেছিল ভিনাস ইজ মোর বিউটিফুল দেন জুনো, এটা জুনোর জন্য অপমানজনক। দেন দ্য হাই স্ট্যাটাস অফ ট্রোজান গ্যানিমেড, তারপর গ্যানিমেড তার মেয়ের পোস্ট সম্মান কেড়ে নিল গ্যানিমেড। তারপর জুনো ডিরেক্টলি ফট ফর আর্গোস and for the Greeks for 10-year long Trojan War, 10 বছর ধরে জুনো যুদ্ধ করেছে। And finally the most serious reason, the descendants of Trojans will destroy Carthage, Juno's most favorite city. জুনোর সবচেয়ে পছন্দের শহর, প্রিয় শহর কার্থেজ নগরী ধ্বংস হয়ে যাবে এই ট্রোজানদের বংশধরের হাতে। এই চারটা কারণে
What are the consequences? Aeneas and his followers suffer a lot in long voyage. বছরের পর বছর ইনিয়াস তারা সমুদ্রে শুধু ভাসছে, তারা কোথাও শান্তি পাচ্ছে না, কারণ জুনো তাদেরকে কোথাও শান্তি পেতে দিচ্ছে না। তারা যখনই জাহাজ থেকে নামছে তখনই নানা রকম বিপদ, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ, নানা রকম ভয়ঙ্কর দৈত্য দানব তাদেরকে আক্রমণ করছে। একটা সময় তারা যখন আর জাহাজ থেকে নামছে না, তখন জুনো আরেকটা ষড়যন্ত্র করলো। সে কি করলো? জুনো bribes Aeolus to dispatch violent sea storm to destroy Aeneas's fleet. জুনো একটা ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে আমরা দেখি। With such anger seething inside her fiery heart, জুনোর ভিতরে রাগের আগুন দাউ দাউ করে জ্বলছে। Seething inside her fiery heart, the goddess reached Aeolia. The goddess reached Aeolia. Aeolia নামে এক জায়গা, Aeolia, Aeolia, ব্রিডিং গ্রাউন্ড অফ স্টর্মস। এই অ্যাওলিয়া হচ্ছে এমন এক জায়গা যেখানে ঝড়ের বাতাসকে বন্দি করে রাখা হয়েছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় এগুলোকে বন্দি করে এখানে আটকে রাখা হয়েছে। Their home swarming with raging gust from the south. Here in a vast cave, অনেক বিশাল এক গুহা, পাহাড়ের পাথরের এক গুহা, সেই গুহার ভিতর কিং Aeolus, কিং Aeolus rules the winds. যত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় সবগুলোকে বন্দি করে রাখা হয়েছে এই গুহার ভিতর। Brawling to break free. কিছুক্ষণ পরপর ঝড়গুলো হুঙ্কার দিয়ে উঠছে, গর্জন করে উঠছে। Howling in full gale force. ঝড়ের প্রচন্ড গর্জন কিছুক্ষণ পরপর শোনা যায়। As he, Aeolus, chains them down in their dungeon, shackled fast. কে বন্দি করে রেখেছে? কিং Aeolus. উনি কিসের রাজা? ঝড়ের রাজা। কিং Aeolus, তার হাতে এমন এক সুপার ন্যাচারাল ক্ষমতা আছে যে সে সব ঝড়কে বন্দি করে রাখতে পারে। Shackled fast. They bluster in protest, routing round their prison bars with a mountain above them all. কিন্তু এত গর্জন সত্ত্বেও ঝড়গুলো পালাতে পারছে না, কারণ তারা পর্বতের নিচে বন্দী। With a mountain above them all. এই মাউন্টেন ভেঙে, এই পর্বত ভেঙে ঝড়গুলো বের হতে পারছে না। Booming with their rage. কিন্তু থেকে থেকে ঝড়েরা গর্জন করছে। But high in his stronghold Aeolus willed his scepter, soothing their passions, tempering their fury. Should he fail? Surely they would blow the world away. মানে ঝড়গুলো এত ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর এক একটা ঝড় মনে হয় এই বুঝি গুহা ভেঙে বের হয়ে যাবে। মাঝে মাঝে সন্দেহ হয় যে সত্যি কি Aeolus এই ঝড়কে বন্দি করে রাখতে পারবে? এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড়, একটা ঝড় যদি বের হয়ে আসে সব তছনছ করে ফেলবে। Howling the land and sea and the deep sky through space. এমনই ভয়ঙ্কর ঝড়, একদম আকাশ পাতাল সব ধ্বংস করে ফেলবে। Fearing this, the Almighty Father banished the winds to the black cavern. Aeolus খুব ভালো করেই জানে যে একটা ঝড় যদি বের হয়ে যায় তাহলে আশেপাশের সব শহর ধ্বংস হয়ে যাবে। সেই জন্য সব ঝড়কে বন্দি করে রাখা হয়েছে এক গুহায়। To that black cavern, piled above them a mountain mass and imposed on a king empowered. সেই ঝড়গুলোকে একটা পর্বত দিয়ে ভার দিয়ে রাখা হয়েছে, যাতে ওরা পর্বত ভেঙে বের হয়ে না আসতে পারে। By binding pact. একটা সুপারন্যাচারাল জাদুমন্ত্র দিয়ে, ম্যাজিক্যাল স্পেল দিয়ে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। By binding pact. To rein them back on command or let them gallop free. যদি ভুলে একটা ঝড়ও যদি বের হয়ে যায় তাহলে মানুষের জন্য বড় বিপদ।
এখন জুনো তো খুব ভালো করেই জানে যে এর থেকে একটা ঝড় যদি কোনো মতে বের করে আনা যায়, যদি কোনোভাবে একটা ঝড়কে আমরা বের করে আনতে পারি, আর যদি ইনিয়াসের জাহাজ বহরের সামনে ছেড়ে দেই, তাহলে প্রতিটা জাহাজ ধ্বংস হয়ে যাবে। and each and every surviving Trojan will die. একটাও বেঁচে থাকবে না, সব মারা যাবে। এখন জুনো ষড়যন্ত্র করছে এওলাসের সাথে। Now Juno made his plea to the Lord of Winds. জুনো গিয়ে এওলাসের কাছে গিয়ে আবদার করলো, এওলাস, the father of gods and kings of men. Aeolus, the father of gods and king of men, gave you the power to calm the waves or rouse them with your gales. প্রথমে এওলাসকে সম্মান জানাচ্ছে, lords of the storms, you have the power to control the storms and winds. A race I loathe is crossing the Tuscan sea. ঠিক ওই মুহূর্তে এনিয়াস আর তার সাঙ্গপাঙ্গরা, রিমেইনিং ট্রোজান, যে অল্প কিছু ট্রোজান বেঁচে ছিল, তারা টাস্কান সাগর, টাস্কান সি দিয়ে পার হচ্ছিল। এই টাস্কান সি পার হলেই এই টাস্কান সি পার হলেই ইটালি। রেস আই লোথ, জুনো বলছে, এমন এক জাতি আছে যাকে আমি ঘৃণা করি, দেখতে পারি না, সেই জাতি টাস্কান সাগর পার হচ্ছে, ট্রান্সপোর্টিং ট্রয় টু ইটালি, তারা ট্রয় থেকে ইটালিতে যাচ্ছে, বেয়ারিং দেয়ার কনকার্ড হাউসহোল্ড গডস, ট্রয় নগরী থেকে তারা তাদের গডস এন্ড গডেসদের মূর্তি নিয়ে যাচ্ছে ইটালিতে প্রতিষ্ঠা করতে। থ্রাশ ইউর উইন্ডস টু ফিউরি, এদেরকে ধ্বংস করে দাও। ইওলাসকে বলছে যে তুমি তোমার ঝড়গুলোকে ছেড়ে দাও। আনলিশ ইউর স্টর্মস, destroy them, kill them, sink their warships, ওদের জাহাজ ধ্বংস করে দাও। overwhelm them or break them apart, ওদের জাহাজ চুরমার করে দাও। scatter their crews, ওদের দল ভঙ্গ করে দাও। drown them all, এদের সবাইকে ডুবিয়ে মারো। এনিয়াস আর যারা ট্রোজান বেঁচে আছে সবাই যাতে সমুদ্রে ডুবে মারা যায়। তার বদলে জুনো এওলাসকে কি ঘুষ দিতে চাচ্ছে? I happen to have some sea nymphs. অলরেডি আমরা একজন সি নিম্ফকে চিনি, অ্যাকিলিসের মা থেটিস। সি নিম্ফ বলতে মাইনর গডেসেস বোঝায়। I happen to have some sea nymphs, 14 beauties. জুনো লোভ দেখাচ্ছে যে ওর হাতে 14 জন সি নিম্ফ আছে। Deiopeia, the finest of all by far. এদের মধ্যে সবচেয়ে সুন্দরী হচ্ছে Deiopeia. I will join you in lasting marriage. আমি Deiopeia সাথে তোমার বিয়ে ব্যবস্থা করছি। Call her yours. Call her yours and for all her years to come. সে যতদিন বেঁচে থাকবে, she will live with you and make you the proud father of handsome children. Such service on, such gift. বলছে ডেইওপিয়ার মতো যদি ইমমর্টাল সি নিম্ফ তোমার ওয়াইফ হয়, তাহলে তোমার বংশে অনেক শক্তিশালী রাজপুত্রের জন্ম হবে। মানে লোভ দেখাচ্ছে, কিং এওলাসকে লোভ দেখাচ্ছে যে যদি তুমি এই ঝড়গুলোকে ছেড়ে দাও, ইনিয়াসের জাহাজ বহরে ওরা যদি ধ্বংস হয়ে যায়, তখন আমি তোমাকে ঘুষ দিব। কি ঘুষ দিব? ডেইওপিয়া, দ্য মোস্ট বিউটিফুল সি নিম্ফ। এরকম লোভ দেখানোর পর এওলাস তো নিজের লোভ সামলাতে পারলো না। এওলাস warmed to Juno's offer. এওলাস কি বলল? Yours is the task, my queen. রানী, goddess of the queen, তোমার ইচ্ছাই আমার আদেশ। Yours is the task to explore your heart's desires. বলছি তোমার মনের ইচ্ছা পূরণ করাই তো আমার একমাত্র কর্তব্য। Mine is the duty to follow your commands. এওলাস বলছে, this is my duty to follow your each and every commands.
Yes, thanks to you, I rule this humble little kingdom of mine. You won me the scepter. এই জুনোই ইউলাসকে ক্ষমতাটা দিয়েছিল। একটা সময় এউলাস যখন once upon a time এউলাস was without any power, তখন এই জুনো জুপিটার দুজন মিলে ওকে ক্ষমতা দিয়েছিল। Jupiter's favors too, and a couch to lounge on, set at the god's feast. বলছে এই যে আমি ঝড়ের রাজা, এই যে আমি আমার এই ছোট রাজ্যের রাজা, আমার কৃতিত্বে নয়। All favors goes to gods and goddesses, স্পেশালি জুনো and জুপিটার। সেই হিসেবে জুনো যা বলবে সেটাই তো তার জন্য আদেশ। You made me lord of the storm wind, king of cloudbound. এই যে এওলাস কিং অফ স্টর্মস, এর পেছনে কৃতিত্ব কার? জুনো। জুনো খুব ভালো করেই জানে যে এওলাস will not be able to reject the proposal. With such thanks, swinging his spear around, he strikes home. তখন কিং এওলাস তার যে রাজদণ্ড সেপ্টার দিয়ে জাদুমন্ত্রের মতো ঘুরিয়ে দিল। At the mountain's hollow flank and out charged the winds. সে যখনই তার রাজদণ্ড ঘোরালো, সাথে সাথে ঝড়রা মুক্তি পেয়ে গেল। ভয়ঙ্কর ভয়ঙ্কর ঝড় যারা বন্দী ছিল পর্বতের তলায়, তার মুক্তি পেয়ে গেল। Through the breach he'd made, একটু জায়গা খালি পেল। ব্রিচ মানে হচ্ছে বের হওয়ার জায়গা আর কি। সেই অন্ধকার গুহায় ঝড়গুলো বন্দী ছিল, এখন ব্রিচ বলতে একটা ক্র্যাক, একটা ফাটলের মতো তৈরি হলো, আর সেই ফাটল দিয়ে ঝড় বের হতে লাগলো। লাইক আর্মিজ অন অ্যাটাক ইন আ ব্লাস্টিং whirlwind tearing through the earth. এমনই ভয়ঙ্কর সব ঝড়, মনে হয় পৃথিবী ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ডাউন দ্য ক্র্যাশ অন দ্য সি, ঝড়গুলো যখন সমুদ্রে আছড়ে পড়লো, ভয়ঙ্কর এক দৃশ্য। The east wind, south wind, all as one with southwest squalls and hot pursuit. ভয়ঙ্কর ঝড়ো হাওয়া শুরু হলো। Heaving up from the ocean depths, huge killer breakers rolling towards the beaches. ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, এই বড় বড় জলোচ্ছ্বাস সমুদ্রের তীরে আছড়ে পড়তে লাগলো। The crews were shouting, cables screeching. Suddenly, cloud banks blotting out the sky. The light of the day from the Trojan sight, as pitch black nights come brooding down on the sea. ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেল। একদম ইনিয়াসের জাহাজ, আশেপাশে যে কটা জাহাজ ছিল, অল্প কিছু জাহাজ ছিল ট্রোজানদের, সেই জাহাজের উপর ঝড় আছড়ে পড়লো। ভয়ঙ্কর বাতাস। তখনকার দিনের জাহাজে তো পালতোলা জাহাজ, তার দিয়ে বাঁধা, দড়ি দিয়ে বাঁধা, সেগুলো প্রায় ছিঁড়ে যাচ্ছে, পাল ছিঁড়ে যাচ্ছে। সাডেনলি ক্লাউড ব্যাংকস ব্লটিং আউট দ্য স্কাই, দিনের আলো হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, দিন হঠাৎ করে গাঢ় অন্ধকার রাত হয়ে গেল। The light of the day from the Trojan sight, as pitch black nights come brooding down on the sea. এক মুহূর্ত আগেও ছিল রৌদ্র ঝলমল চমৎকার দিন, এখন মনে হচ্ছে ঘন অন্ধকার রাত। এমনই ভয়ঙ্কর ঝড় যে কালো কালো মেঘে অন্ধকার রাত হয়ে গেল। তার মধ্যে moreover with thunder crashing pole to pole, bolt on bolt, ভয়ঙ্কর শব্দে বজ্রপাত হতে লাগলো। blazing across the heavens, death, মৃত্যু, everywhere men facing instant death. এলিয়াস আর ইনিয়াসের দলবল যেদিকে তাকাচ্ছে নিশ্চিত মৃত্যু। ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া, উঁচু উঁচু সমুদ্রের জলোচ্ছ্বাস, উঁচু উঁচু ঢেউ, কালো মেঘ, অন্ধকার, আর ভয়ঙ্কর শব্দে গর্জন হচ্ছে। এলিয়াস আর তার দলবল যেদিকে তাকাচ্ছে নিশ্চিত মৃত্যু দেখতে পাচ্ছে।
এমনই ভয়ঙ্কর দৃশ্য, সবচেয়ে সাহসী সৈনিকও এই দৃশ্য দেখে ভয়ে আত্মরা হয়ে যাবে। এখন আমাদের এনিয়াস, আমাদের অবশেষে অনেকক্ষণ পরে আমাদের প্রোটাগনিস্টের আগমন ঘটছে। আমরা বেশ ধৈর্য ধরে লক্ষ্য করি কিভাবে the first impression of our protagonist Aeneas কি বলছে। At once, সাথে সাথে, Aeneas, আমাদের প্রোটাগনিস্ট, the hero of Aeneas, limbs limp in the chill of fear. ভালো করে লক্ষ্য করেন, হাইলাইট করছি, কাগজ কলম থাকলে লিখে ফেলেন ছোট করে। হঠাৎ করে ইনিয়াসের কি হলো? লিম্বস, লিম মানে কি? হাত পা, দুই হাত দুই পা, এগুলোকে বলা হয় লিম। LIMB, লিম্বস, লিম্বস লিম্প, LIMP মানে হচ্ছে অবশ হয়ে যাওয়া, নেতিয়ে পড়া, হাত পা অবশ হয়ে যাওয়া। ইনিয়াসের হাত পা অবশ হয়ে যাচ্ছে কেন? কেন আমাদের হিরো ইনিয়াস তার হাত পা অবশ হয়ে যাচ্ছে? কেন? ইন দ্য চিল অফ ফিয়ার, ভয়ে ইনিয়াসের হাত পা অবশ হয়ে গেল। ভয়ে ইনিয়াসের হাত পা অবশ হয়ে গেল। দেখেন, আমাদের হিরো আগমন ঘটছে, কিন্তু তার যে প্রথম ইমপ্রেশন সেটা কিন্তু মোটেও হিরোইক না। সাধারণত যারা ট্র্যাডিশনাল হিরো তারা কি করে? তারা সবসময় সাহসিকতার পরিচয় দেয়, তারা কখনোই ভয় পায় না, তারা সবসময় সাহসী, অসম সাহসিকতার সাথে সবকিছু মোকাবিলা করে, সেটা যত বড় ভয়ঙ্কর বিপদই হোক না কেন। কিন্তু আমাদের এনিয়াস সে ঝড় দেখে দুর্বল হয়ে গেল। At once Aeneas limbs limp in the chill of fear. ঝড় দেখে ইনিয়াসের হাত পা অবশ হয়ে গেল। এ আবার কেমন হিরো? একদম প্রথম দৃশ্যেই আমাদের হিরো কাপুরুষের মতো আচরণ করতেছে, ভয়ে সে আদমরা, ভয়ে তার হাত পা অবশ হয়ে গেছে। তাহলে এটা সে কেমন হিরো? এ কেমন হিরো নিয়ে আমরা পড়াশোনা শুরু করছি, আপনারা বলেন। এনিয়াস ঝড় দেখে তার হাত পা অবশ হয়ে গেল। গ্রোন, সে শুধুমাত্র ভয়ে হাত পা অবশ হয়ে গেল তা না, সে ভয়ে গ্রোনস, গঙ্গাতে লাগলো। মানুষ ভয় পেলে যেরকম গঙ্গানো শুরু করে, ইনিয়াস সেরকম ভয়ে গঙ্গাতে শুরু করলো। And lifting both of his palms forward, the stars cried out. সাথে সাথে সে দুই হাত আকাশের দিকে তুলে কান্নাকাটি শুরু করে দিল। চিন্তা করেন, আমাদের প্রোটাগনিস্ট এনিয়াস, তার আগমন ঘটছে, তার প্রথম ইমপ্রেশনটা কি? ফার্স্ট ইমপ্রেশনে আমাদের এনিয়াস সে ভয়ে হাত পা অবশ হয়ে গেছে, সে ভয়ে গঙ্গাচ্ছে এবং দুই হাত তুলে সে কান্নাকাটি করছে। এখন আপনারা বলেন, এটা কি মোটেও কোনো হিরোইক কোয়ালিটি? আপনাদের মনে হয় ইনিয়াসকে প্রথম থেকেই হিরো বলে এস্টাবলিশ করা হচ্ছে? ইনিয়াস at first impression, this is not heroic at all. এখন এনিয়াস কান্নাকাটি করছে, কান্নাকাটি করে কি বলছে আমরা একটু পড়ি। 3-4 times blessed my comrades, lucky to die beneath the soaring walls of Troy. কি বলছে? 3-4 times blessed my comrades, lucky to die beneath the soaring walls of Troy before their parents' eyes. আহা, আমার যারা কমরেড, আমার যারা সৈনিক সাথীরা ট্রয় নগরীতে, ট্রয়ের যুদ্ধে, ট্রোজান যুদ্ধে যারা শহীদ হয়েছিল, তাদের বাবা মার চোখের সামনে সেই মৃত্যুটা মহৎ ছিল। 3-4 গুণ ভালো, 3-4 গুণ ভালো সেই সময়। তার মানে কি? ইনিয়াস বলছে, আমি কেন এখনো বেঁচে আছি? আমি কেন ট্রোজান যুদ্ধে মরে গেলাম না? ওই সময় যদি আমি মরে যেতাম, আমার প্যারেন্টসদের চোখের সামনে, the glorious death in a glorious battlefield, সেই মৃত্যু এই মৃত্যুর চেয়ে 3-4 গুণ ভালো। If only I would gone down under your right hand, Diomedes, strongest Greek afield. Diomedes, আপনাদের এই নামটা মনে থাকার কথা। এই ডায়োমেডিস প্রায় ইনিয়াসকে মেরে ফেলতে নিয়েছিল। লাস্ট মোমেন্টে ভিনাস, ইনিয়াসের মা ভিনাস,
গডেস ভিনাস তাকে বাঁচিয়ে দেয়। সে বলছে যে আমি কেন ডায়োমেডিসের হাতে শহীদ হয়ে গেলাম না, তাহলে তো একটা সম্মানজনক মৃত্যু আমার নিয়তিতে ছিল। এখন আমি এই যুদ্ধে শহীদ না হয়ে মারা যাচ্ছি ঝড়ে। মানে ইনিয়াস ভয়ে এমন আত্মরা যে সে বলছে আমি কেন যুদ্ধে মৃত্যুবরণ করলাম না, এর থেকে ভালো হতো আমি যদি ট্রোজান যুদ্ধে শহীদ হয়ে যেতাম। মানে সে ধরেই নিয়েছে যে ওর মৃত্যু অবধারিত। মানে ইনিয়াস, আমাদের যে প্রোটাগনিস্ট ইনিয়াস, তার মনে আসলে খুব বেশি সাহস নাই, নট এ ভেরি কারেজিয়াস পার্সন। শুরুতেই আমরা পাচ্ছি ইনিয়াস ইজ নট ভেরি কারেজিয়াস পার্সন। সে বলছে আমি কেন ট্রোজান যুদ্ধে শহীদ হয়ে গেলাম না, তাহলে বরং আমি অধিক গৌরব পেতাম, সেটা আমার জন্য আরো সম্মানজনক ছিল। এখন আমি যদি এই ঝড়ের মধ্যে মারা যাই, এই মৃত্যু অপমানজনক মৃত্যু। and poured out my life on the battlegrounds of Troy. সে বারবার আক্ষেপ করছে আমি কেন ট্রোজান যুদ্ধে শহীদ হয়ে যাইনি। এর থেকে হাজার গুণে ভালো ছিল আমি যদি ট্রয়ের যুদ্ধেই মরে যেতাম। where raging Hector lies, যেখানে হেক্টর শহীদ হয়েছিল। হেক্টরের সাথে সাথে আমিও শহীদ হয়ে যেতাম। হেক্টর যেভাবে শহীদ হয়েছে আমিও সেভাবে শহীদ হয়ে যেতাম। where raging Hector lies pierced by Achilles' spear, অ্যাকিলিসের বল্লমের ঘায়ে হেক্টর শহীদ হয়েছিল, আমিও সেভাবে শহীদ হয়ে যেতাম। where mighty Sarpedon lies, সার্পেডন another great Trojan warrior, সেও শহীদ হয়েছিল। সার্পেডনের মতো আমিও শহীদ হয়ে যেতাম। where the Simoas river swallow down and churns beneath tied so many shields and helmets, crops of the brave. আমি যদি ট্রয় নগরীর ট্রয় যুদ্ধে, আমি যদি ট্রোজান যুদ্ধে শহীদ হয়ে যেতাম, সেটা আমার জন্য আরো অনেক সম্মানের ছিল। তার বদলে আমি এখন এই ঝড়ের মধ্যে পড়ে মারা যাচ্ছি। Slinging cries as a screaming gust of the north wind pounds against this sail, raising waves sky high. সে বর্ণনা দিচ্ছে ঝড় কতটা ভয়ঙ্কর, তার বর্ণনা দিচ্ছে। as a screaming gust, এত জোরে শব্দ করে ভয়ঙ্কর বাতাস আসছে, তীব্র চিৎকার করে। of the north wind pounds against the sail, এমন ঝড়ো বাতাস যে এখনই মনে হয় পাল দিয়ে জাহাজকে উল্টে দেবে। রেইজিং ওয়েভস স্কাই হাই, সেই উঁচু উঁচু সমুদ্রের ঢেউ। দ্য ওয়ার্স দ্য ওর্স শ্যাটার, আমাদের যত বৈঠা আছে সব ভেঙে চুরমার হয়ে গেছে। প্রাউ টুইস্ট রাউন্ড, আমাদের যে আমাদের যে মেইন কি বলে ওটাকে, দাঁড়, প্রাউ টুইস্ট রাউন্ড, মুচকে গেছে, ভেঙে গেছে। মানে ওদের বৈঠা, ওদের যে জাহাজকে ডিরেকশন দেওয়ার জন্য যে অংশটা প্রাউ, ওটা ফাটল ধরে গেছে, কিছুক্ষণ পরে ওটা ভেঙে যাবে। taking the breakers broadside and over Aeneas's deck a mountain of water towers, সাইড দিয়ে এরকম পাহাড়ের সমান উঁচু উঁচু সমুদ্রের ঢেউ জাহাজের উপর আছড়ে পড়ছে। massive, বিশাল, steep, গভীর। some men hang on blowing crest, some as the sea gapes, কেউ কেউ ভেসে সমুদ্রে পড়ে যাচ্ছে, কেউ কেউ বাতাসে উড়ে যাচ্ছে। glimpse through the waves, the bottom waiting, এমন ভয়ঙ্কর ঢেউ, এমনই ভয়ঙ্কর ঢেউ মনে হয় সমুদ্রের তলা দেখা যাচ্ছে, এরকম ভয়ঙ্কর। a surge, a swirl with sand, এখানে বর্ণনা দেওয়ার চেষ্টা করছে যে কতখানি ভয়ঙ্কর। এইটুকু অংশে আমরা দেখতে পাচ্ছি description of the deadly face of the storm. এই হচ্ছে ভয়ঙ্কর ঝড়ের বর্ণনা। three ships the south wind grips and spins against those boulders lurking in mid ocean. তিনটা জাহাজ লাটিমের মতো ঘুরতে ঘুরতে সমুদ্রের উপর আছড়ে পড়ল। rocks the Italian call the altar, one great spine breaking the surface. Three, the east wind swept from open sea on the citrus reeds.
সমুদ্রের কিনারে যে বড় বড় পাথর, সেই পাথরের মধ্যে ধাক্কা খেয়ে কিছু কিছু জাহাজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। A grim sight, সে ভয়াবহ দৃশ্য। Girding them round with walls of sand. One ship that carried the Lycian unit, led by staunch Orontes, before Aeneas's eye, a toppling summit of water struck the stern and hurled the helmsman overboard. ইনিয়াসদের একটা জাহাজ, সেই জাহাজের উপর এমন এক সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ল, সে জাহাজ উল্টে একদম পানির নিচে প্রায় তলিয়ে গেল। পিচিং হিম হেড ফার্স্ট, টুয়ার্লিং হিজ শিপ 3 times. শিপগুলো মানে জাহাজটা উল্টে লাটিমের মতো ঘুরতে লাগলো। এই যে সমুদ্রের মধ্যে যেমন পাক তৈরি হয়, ওয়ার্লপুল তৈরি হয়, right on the spot till the ravenous whirlpool gulps her down. সেই সমুদ্রের পাকের মধ্যে ঘুরতে 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 একটা সময় জাহাজটা ডুবে গেল। Here and there you can sight some sailors bobbing in the heavy seas. এখানে ওখানে দেখা গেল মৃতদেহ ভেসে উঠতে লাগলো, যারা পানিতে ডুবে মারা গেছে। String in the welter now the weapons, men, stray spars, and treasures saved from Troy. অল্প যা কিছু ট্রয় নগরী থেকে ধন সম্পদ উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল, অল্প কিছু সোনা সব পানিতে ডুবে গেল। Now Ilioneus' stirred ship. Now brave Achates, now the galley that carried Abas, another aged Elytis, একটার পর একটা জাহাজ চুরমার হয়ে যাচ্ছে। প্রথমে একটা, তারপর আরেকটা, আরেকটা, একটার পর একটা জাহাজ সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। Yet the storm routs them all. Down to the last craft the joints spilled. Beams spring and the lethal flood pours in. বড় বড় ঢেউ জাহাজের উপর আছড়ে পড়ছে, জাহাজ উল্টে ডুবে যাচ্ছে। একটার পর একটা জাহাজ ধ্বংস হয়ে যাচ্ছে, একটার পর একটা জাহাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মনে হয় প্রায় সত্যি 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 মনে হচ্ছে যে কেউ বেঁচে থাকবে না। অল্প কিছু ট্রোজান যারা বেঁচে ছিল তারা মনে হয় কিছুক্ষণের মধ্যেই পানিতে ডুবে সবাই মারা যাবে। All the while Neptune sends the furor above him. হঠাৎ করে সমুদ্রের যে দেবতা নেপচুন, সে হঠাৎ করে খেয়াল করলো কি সমস্যা, আমার সমুদ্রে এত হইচই কিসের। নেপচুন হচ্ছে সমুদ্রের দেবতা, ওর অনুমতি ছাড়া সমুদ্রে কোনো ঝড় ওঠে না। হঠাৎ করে নেপচুন যখন দেখলো কথা নাই বার্তা নাই একটা ঝড় উঠে গেছে, the roaring seas first and the storm breaking next. নেপচুন তখন টের পেল যে কোন একটা ঝামেলা হয়েছে, there is something wrong. এই নেপচুন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইলিয়াডে যাকে পোসাইডন বলেছি, ইলিয়াডে আমরা যাকে পোসাইডন নামে চিনেছি, এইখানে পোসাইডনকে আমরা ডাকবো নেপচুন। এই নেপচুন দেখলো অবস্থা তো খুবই খারাপ। His standing waters boiling up from the seabed churning black. সমুদ্রের নিচ থেকে এরকম গরম পানির হলকা বের হচ্ছে। And the mighty god stirred to his death, lift his head from the crest and serene in power, gazing out over his realm. সে তখন সমুদ্রের উপর মাথা তুলল। সমুদ্রের উপর যখন আস্তে আস্তে নেপচুন মাথা তুললো তখন সে কি দেখতে পেল? দেখতে পেল যে Aeneas and surviving Trojans, they are struggling. He sees Aeneas' squadrons scattered across the oceans. এমনই ভয়ঙ্কর ঝড়, Aeneas-এর অল্প কিছু জাহাজ এলোমেলো হয়ে গেছে। Trojans overwhelmed by the surf and the wild crashing skies. সে ভয়ঙ্কর ঝড় নেপচুন দেখতে পেল, তারই রাজ্যে ঝড় উঠে গেছে। Nor did he miss his sister Juno's cunning wrath at work. এই নেপচুন হচ্ছে জুনোর ভাই। সে দেখলো তার বোন জুনো কুট্টামি করে এই ঝড়ের আয়োজন করেছে অনুমতি ছাড়াই। নেপচুনের অনুমতি ছাড়াই জুনো সমুদ্রে ঝড় তুলে দিয়েছে। ভালো করে খেয়াল করেন,
Without Neptune's permission, Juno arranged this artificial storm just to vanquish the surviving Trojans. শুধু এনিয়াস আর যারা বেঁচে ছিল অল্প কিছু ট্রোজান তাদেরকে পানিতে ডুবিয়ে মারার জন্য এই ষড়যন্ত্রের আয়োজন। এটা জানার পর নেপচুনের তো রাগে শরীর জ্বলে গেল, বিরক্ত হয়ে গেল। হি সামন্স দ্য ইস্ট অ্যান্ড ওয়েস্ট উইন্ড, টেক দেম টু টাস্ক। সে তখন পূব আর পশ্চিমের বাতাসকে ডাক দিল, টেক্স দেম টু টাস্ক। সে বলছে হোয়াট ইনসলেন্স, সে ঝড়কে বকা দিচ্ছে। নেপচুন ঝড়কে বকা দিচ্ছে, হোয়াট ইনসলেন্স, ট্রাস্টিং সো টু ইউর লফটি বার্থ। সে বলছে আমার রাজ্যে তোমরা বিশৃঙ্খলা করছো। নেপচুন ঝড়কে বকা দিচ্ছে, ইউ উইন্ডস, ইউ ডেয়ার মেক হেভেন এন্ড আর্থ আ chaos, আমার রাজ্যে এসে তোমরা বিশৃঙ্খলা তৈরি করছো, raising such a riot of waves without my blessing, আমার অনুমতি ছাড়া তুমি আমার রাজ্যে ঝড় উঠিয়েছো, এত দুঃসাহস তুমি কোথায় পেলে? You, what I won't do, but first I had better set the rest the flood you ruffled so. অনেক ঝড় জলোচ্ছ্বাস হয়েছে, আর না, অনেক ঝড়, অনেক জলোচ্ছ্বাস, অনেক ভয়ঙ্কর পরিস্থিতি, তোমরা অনেক ঝামেলা করছো, আর না, এখন পরিস্থিতি শান্ত হোক, এনাফ ইজ এনাফ। তখন নেপচুন তার যে জাদুর দণ্ড, নেপচুন পোসাইডনের স্ফিয়ার আপনারা অনেকেই হয়তো জানেন, যারা আপনারা অ্যাকুয়াম্যান দেখেছেন, কারো কারো আপনাদের কারো কারো অ্যাকুয়াম্যান দেখা হয়ে থাকতে পারে, সেখানে পোসাইডনের যে কি বলে এটাকে, স্ফিয়ার, স্পিয়ার, দ্য স্পিয়ার অফ পোসাইডন, সেটা দেখাচ্ছিল। জুপিটার তার যে স্ফিয়ারটাকে সেটা সে দিয়ে সমুদ্রে আঘাত করলো। নেক্সট টাইম ট্রাস্ট মি, এরপর আমার অনুমতি ছাড়া আমার রাজ্যে কোনো ঝড় তৈরি করা চলবে না। ইউ উইল পে ফর ইউর ক্রাইমস উইথ মোর দ্যান জাস্ট স্কল্ডিং। সে বলছে এখন আমি বকা দিয়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, এরপরে কিন্তু উপায় নেই। অ্যাওয়ে উইথ ইউ কুইক। পোসাইডন মানে হচ্ছে আমাদের জুপিটার, সে ঝড়কে বলছে তুমি দূর হও, আমার রাজত্ব থেকে তুমি দূর হও। and give your king this message, তোমার রাজাকে একটা সংবাদ দাও। power over the sea and ruthless trident is mine, সে বলছে this trident, এই যে পোসাইডনের যে স্পিয়ার, এটাকে বলা হচ্ছে ট্রাইডেন্ট। ruthless trident is mine, বলছে এই সমুদ্রের সমস্ত ক্ষমতা আমার হাতে, not his, এওলাসের কোনো ক্ষমতা এখানে নাই, এই সমুদ্রের সমস্ত ক্ষমতা, সমস্ত অধিকার আমার হাতে। ইটস মাইন বাই লট, বাই ডেস্টিনি, সে বলছে এটা আমার অধিকার, এটাই আমার রাজত্ব। হিজ প্লেস ইস্ট উইন্ড, এওলাসের জায়গা হচ্ছে পূর্বে। ইট ইজ দ্য রাফ রক্স ওয়্যার ইউ আর অল অ্যাট হোম, ওই যে পর্বতগুলো যেখানে, পাথুরে পর্বত, সেটাই হচ্ছে তার রাজত্ব, ওইটাই হচ্ছে ওর ক্ষমতার জায়গা, তাকে সে যেন কখনো এই জায়গায় ক্ষমতা প্রদর্শন করতে না আসে। লেট হিম ব্লাস্টার দেয়ার এন্ড প্লে দ্য কিং ইজ ইন স্কোর, সে রাজা সেজে থাকতে চায়, তার ক্ষমতা সে জাহির করতে যায়, সে ওখানেই থাকুক। লেট এউলাস রুল হিজ বল্টেড ডানজন অফ দ্য উইন্ডস, সে যেন সাবধানে বাতাসকে বন্দি করে রাখে, এই বাতাস যেন কোনোভাবেই আমার সমুদ্রে না আসে। মানে একদম রীতিমতো শাসন করে নেপচুন ঝড়কে বিদায় করে দিল। ঠিক যেরকম হঠাৎ করে ঝড় উঠেছিল, সেরকম হঠাৎ করে ঝড় শেষ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। এই যে বলছে তারপর, quicker than his command he calms the heaving seas, চোখের পলকে মুহূর্তের মধ্যে সেই অশান্ত ভয়ঙ্কর সমুদ্র শান্ত হয়ে গেল। putting the clouds to rout and bringing back the sun, চোখের পলকে ঘন কালো মেঘ অদৃশ্য হয়ে গেল, চমৎকার ঝলমলে দিন আবার চোখের সামনে। struggling shoulder to shoulder, the Triton and the Cymothi hoist and heave the ships from the jagged rocks as the god himself whisks them up with his trident. তখন নেপচুন নিজের হাতে কিছু জাহাজকে বিপদের হাত থেকে টেনে তুলল, clearing a channel through the deadly reefs,
কিছু কিছু জাহাজ সমুদ্রের প্রবালের মধ্যে আটকে গিয়েছিল, ওইখানে আস্তে আস্তে জাহাজগুলো যাতে চলে যেতে পারে এরকম একটা জায়গা করে দিল। His chariot skimming over the cresting waves on spinning wheels to set the seas to rest. আস্তে আস্তে সেই অশান্ত ভয়ঙ্কর সমুদ্র শান্ত হয়ে গেল। Just as all too often some huge crowd is seized by a vast uprising, just as all too often some huge crowd is sieged by a vast uprising, the rebel runs amok, all slaves to passion, rocks, firebend flying. আস্তে 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 ইনিয়াসের যে জাহাজগুলো ছিল সেই জাহাজগুলো আস্তে আস্তে সেগুলো স্টেবিলিটির মধ্যে আসলো। Rage find them arms, but then if they chance to see a man among them, one whose devotion and public service lend him weight, they stand there. এই যে তারা যে বেঁচে গেল, এই বেঁচে যাওয়ার জন্য কাকে তারা ধন্যবাদ দিচ্ছে? এনিয়াস। তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইট ওয়াজ এনিয়াসেস প্রেয়ার। এনিয়াস যদি তখন গডস এন্ড গডেসদের উদ্দেশ্যে প্রার্থনা না করত, আকাশের দিকে হাত তুলে তখন যদি সে হেল্পলেস ভাবে কান্নাকাটি না করত, তাহলে হয়তো এরা সবাই সমুদ্রে ডুবে মারা যেত। মানে ইট ওয়াজ অল বিকজ অফ দ্য সাপ্লিকেশন অফ এনিয়াস। এনিয়াস এরকম কাকুতি মিনতি করে কান্নাকাটি করেছে বলেই তো তারা বেঁচে আছে এখন। Stock still with their ears alert as he rules their furor with his words and calms their passion. নেপচুন সবাইকে শান্ত করলো, সবার মন ঠান্ডা হলো, শান্ত হলো। এতক্ষণ সবাই তাদের চোখের সামনে নিশ্চিত মৃত্যু দেখছিল, এখন তারা সবাই আশার আলো দেখতে পাচ্ছে। So the crash of the breakers all fell silent once their father, gazing over his realm under the clear skies, flicks his horses, giving them free run, and his eager chariot flies. একটা সময় একদম ঠান্ডা হয়ে গেল সমুদ্র, শান্ত হয়ে গেল। নিশ্চিত মৃত্যু ছিল চোখের সামনে, এনিয়াসদের সামনে, ট্রোজানদের সামনে। এখন তারা প্রাণে বেঁচে গেল। এই জন্য কাকে তারা ধন্যবাদ দিচ্ছে? এনিয়াসকে। Only because of Aeneas's prayer they survived. এনিয়াস যদি ওইভাবে কাকুতি মিনতি না করতো, ওইভাবে কান্নাকাটি না করতো, তাহলে হয়তো কেউ বেঁচে ফিরতো না। Now bone weary, Aeneas's shipmates make a run for nearest landfall. সে বলছে এনিয়াসের যারা সাঙ্গপাঙ্গ ছিল, অন্যান্য জাহাজের যারা ক্যাপ্টেন ছিল, তারা সবাই বলছে অনেক হয়েছে সমুদ্রে ভ্রমণ, আর আমরা সমুদ্রে যাতায়াত করব না, অনেক হয়েছে সমুদ্র। এখন আমরা যেভাবেই হোক কাছাকাছি যে দ্বীপ আছে, যেখানেই মাটি পাবো সেখানেই নেমে যাব। দে রান ফর দ্য নিয়ারেস্ট ল্যান্ডফল, যেখানেই এক টুকরো জমি আছে সেখানেই, আর সমুদ্রে না। মানে তারা বিরক্ত, বছরের পর বছর সমুদ্রে ঘুরতে ঘুরতে তারা বিরক্ত, তারা বিধ্বস্ত, ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড। তারা এখন আর এক মুহূর্ত সমুদ্রের মধ্যে থাকবে না। Wheeling prows round the turn for Libya's coast. লিবিয়া ছিল কাছে, আফ্রিকার লিবিয়া ছিল কাছে, সেখানে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করল। আমরা যদি ম্যাপটা দেখি, আপনারা কি ম্যাপটা দেখতে পাচ্ছেন? চোখের সামনে দেখেন, একটা ম্যাপ দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখেন এই জায়গায় কার্সরটা খেয়াল করেন, এই যে কার্থেজ লিবিয়া, এটা হচ্ছে নিচে বাম পাশের কোনায়, নিচে বাম পাশের কোনায় দেখেন লেখা কার্থেজ লিবিয়া। আর একটু বড় চেষ্টা করছি, যদি বড় করা যায়, যতটুকু বড় করা যায়। এই যে
গুটের মতো এলাকাটা, এটাই হচ্ছে ইটালি। ইটালির ম্যাপ আপনাদের অনেকেরই পরিচিত থাকার কথা, ইটালি ম্যাপ দেখলেই চেনা যায়। এই যে দেখেন নিচ দিয়ে যাচ্ছে, তীর চিহ্নটা খেয়াল করেন, অ্যারো চিহ্নটা খেয়াল করেন। ওরা ওদের যাওয়ার কথা ছিল এই দিকে, ইটালিতে, ল্যাটিয়াম, কিন্তু ওরা ঝড়ের কবলে পড়ে তারা আশ্রয় নেয় হচ্ছে কার্থেজে। যাওয়ার কথা ছিল উত্তরে, কিন্তু ওরা চলে আসছে দক্ষিণে। এখানে এই কার্থেজ শহরে এসে ওরা আশ্রয় লাভ করে, আশ্রয় গ্রহণ করে। এমনই ভয়ঙ্কর ঝড় যে ওই ঝড় যখন থামলো তখন এনিয়াসের সাথে যারা ছিল তাদের আর ওই সাহসটা হলো না যে আর কিছুদিন সমুদ্রে থাকে। মানে তাদের মনের ভিতরে যত সাহস ছিল সব সাহস শেষ। এখন তারা যেভাবেই হোক কাছাকাছি একটা দ্বীপ পেলে ওইখানেই সেটেলড হয়ে যাবে। কাছাকাছি ছিল লিবিয়ার উপকূল কার্থেজ, যেখানে এসে ওরা সেটেলড হলো। আজকে আমরা যে টেক্সটটা পড়লাম, চ্যাপ্টার 1 থেকে আমরা কিছু পার্ট পড়লাম। এই পার্টে আমরা কি কি পেলাম? এই পার্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার সম্পর্কে আলোচনা আমরা শুরু করেছি। সেই ক্যারেক্টার আর কেউ নন, দ্য গডেস কুইন, কুইন অফ দ্য গডস এন্ড গডেসেস, জুনো। এই জুনো অর রাত অফ জুনো, জুনোর যে পার্সোনালিটি অ্যানালিসিস, এটা আমাদের কাজে লাগবে। Why Juno is so angry at the Trojans, তার কারণগুলো এখানে আছে। আপনারা আপনাদের পড়ার সুবিধার জন্য আপনাদের গুগল ক্লাসরুমে লাইন ওয়াইজ সামারি একটা হ্যান্ড আউট দেয়া আছে, দেখেন আপনাদের চোখের সামনে এখন ডিসপ্লে হওয়ার কথা। ইনিয়েড সামারি, কোন চ্যাপ্টারে কি হয় খুব সুন্দর করে, প্রথমে বুক 1, বুক 2, এরকম বুক 12, প্রতিটা চ্যাপ্টারে ওয়ান লাইন সামারি দেয়া আছে। আর এরপর প্রতিটা চ্যাপ্টারের ইনডেপথ লাইন ওয়াইজ সামারি দেয়া আছে আপনাদের পড়ার সুবিধার জন্য। এটা আপনারা অবশ্যই পড়বেন, এটা মাস্ট। আপনাদের এই যে হ্যান্ড আউটটা চোখের সামনে আছে, এই হ্যান্ড আউট থেকে আপনাদের একটা কুইজ হবে। এই হ্যান্ড আউট থেকে আপনাদের একটা কুইজ হবে। সেই কুইজের মার্কস হচ্ছে 10 মার্কস। আমরা নেক্সট উইকে একটা কুইজ নেব, আপনাদের একটা নেক্সট উইকে একটা কুইজ নেওয়া হবে। এইটার থেকে অ্যান্সার বের করতে হবে এই হ্যান্ড আউটটা থেকে। প্রতিটা চ্যাপ্টারের এখানে লাইন ওয়াইজ সামারি দেয়া আছে, খুবই সহজ। এটা আপনারা অবশ্যই পড়বেন, আর কিছু পড়েন বা না পড়েন এই সামারিটা পড়তে হবে। আপনাদেরকে কিছু গাইড দিয়ে দিচ্ছি। ক্যাপসুল সামারি উপরে যেটা দেয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ ওয়ান লাইন সামারি, দেখেন বুক 1 এর সামারি কি, এনিয়াস এনকাউন্টার্স আ স্টর্ম এন্ড ইজ ক্যাস্ট অ্যাশোর অ্যাট কার্থেজ। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। এনিয়াস তার দলবল ভয়ঙ্কর এক ঝড় মোকাবেলা করলো এবং তাদের জাহাজ ভিড়ল কোথায়? কার্থেজে। এটা কিন্তু আমরা অলরেডি আজকে কমপ্লিট করে ফেললাম। বুক 1 মেজর পার্টটা কিন্তু ডান। এখানে আমরা জুনোর ক্যারেক্টার ফোকাস করলাম আর ইনিয়াসের শুরুর দিকটা ফোকাস করলাম। এরপর বুক 2, চ্যাপ্টার 2 যেটা, এই চ্যাপ্টার 2 তে কি হয়? আওয়ার হিরো এনিয়াস উইল টেল ডাইডো অফ হিজ এসকেপ ফ্রম ট্রয়। ট্রয় নগর থেকে তারা কিভাবে পালিয়েছে, কিভাবে তারা বার্নিং ট্রয় থেকে এসকেপ করলো, তার একটা বর্ণনা আমরা বুক 2 তে পাই। থার্ড চ্যাপ্টার বুক 3 তে কি ঘটে? ওরা সমুদ্রে সমুদ্রে যে ঘুরলো, কত কষ্ট কত যন্ত্রণার মধ্য দিয়ে বছরের পর বছর ওরা সমুদ্রে ভেসেছে, তার একটা বর্ণনা এখানে আছে। দ্য ওয়ান্ডারিং অফ এনিয়াস, বছরের পর বছর ওরা সমুদ্রে ভেসেছে এবং কত কষ্টের মধ্য দিয়ে যে গেছে তার বর্ণনা বুক 3 তে আছে। বুক 4 এ
বুক 4 এ আমরা পাচ্ছি ডাইডোস প্যাশন ফর এনিয়াস। ডাইডো ফলস ইন লাভ ম্যাডলি উইথ এনিয়াস। এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বুক 4টা আমরা নেক্সট ক্লাসে একটা হ্যান্ডআউটের মধ্য দিয়ে আলোচনা করব, দ্য ট্র্যাজেডি অফ ডাইডো, এবং ওখান থেকে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার ডাইডো উঠে আসবে। বুক 5 চ্যাপ্টার 5 এ আমরা দেখব এনিয়াস রিচেস সিসিলি। সিসিলিতে পৌঁছায়, ওখানে ফিউনারাল গেমস হয়। এই চ্যাপ্টারটা আমাদের গুরুত্বপূর্ণ কারণ এই চ্যাপ্টারে এনিয়াস ওর মধ্যে কিছু লিডারশিপ কোয়ালিটি গ্রো করে। আস্তে আস্তে 1, 2, 3, 4 এই চ্যাপ্টার গুলোতে আমাদের এনিয়াস তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্বের গুণাবলী ফ্লারিশ করছে, সে আরো ভালো লিডার হয়ে উঠছে। এনিয়াসের মধ্যে আমরা লিডারশিপ কোয়ালিটি গ্রোথ দেখতে পাচ্ছি। 6 চ্যাপ্টারে আমরা দেখতে পাই Aeneas with Sibyl at Cumae, he meets Anchises in the underworld. Aeneas তার বাবার স্পিরিট, বাবার আত্মার সাথে দেখা করতে তারা আন্ডারওয়ার্ল্ডে যায়, পরকাল, দ্য ল্যান্ড অফ ডেড, ওখানে যায়। বুক 7 এ এসে এনিয়াস ল্যান্ডস ইন ল্যাটিয়াম, ওরা ল্যাটিয়ামে পৌঁছায়, ইটালির একটা অংশ ল্যাটিয়াম, ওখানে পৌঁছায়। ল্যাটিয়ামে পৌঁছানোর পর আমরা গত ক্লাসে আমরা পড়েছি কিন্তু দ্য কিং অফ ল্যাটিয়াম তার রাজকন্যার জন্য প্রমিস করে এনিয়াসকে, বলে যে এনিয়াস উইল ম্যারি দ্য প্রিন্সেস, কিন্তু জুনো তো সেটা হতে দেবে না। জুনো তখন যুদ্ধের ব্যবস্থা করে। কুইন, ওখানকার যে রানী আর ওখানকার এক স্থানীয় রাজপুত্র টার্নাস, এদের দুইজনের মধ্যে যুদ্ধের মেজাজ তৈরি করে দেয়। এটা আমরা গত ক্লাসে পড়েছি, আপনারা পড়ে নেবেন। বুক 8 এনিয়াস সিকিউরস দ্য হেল্প অফ এভান্ডার এন্ড এট্রাস্কান, এখানে তার যে বন্ধু প্যালাস, প্যালাস তাদের দলে যোগ দেয়। স্টোরি অফ হারকিউলিস এন্ড কেয়াস এটা দরকার নাই। এইখানে ইম্পর্টেন্ট পার্ট, বুক 8 এ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রথমটা, এনিয়াস সিকিউরস হেল্প ফ্রম এভান্ডার, এবং এনিয়াস একজন নতুন, ওর বেস্ট ফ্রেন্ড, ওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু প্যালাসের সাথে ওর এখানে দেখা হয়। বুক 9 নম্বর চ্যাপ্টারে টার্নাস অ্যাটাকস দ্য ট্রোজান ক্যাম্পস, যুদ্ধ শুরু হয়ে যায়। বুক 10 কাউন্সিল অফ গডস, টাস্কান ক্যাটালগ। এই বুক 10 এ একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে টার্নাস কিলস প্যালাস। টার্নাস প্যালাসকে মেরে ফেলে যুদ্ধে, এবং এই পার্টটার সাথে আমরা তুলনা করতে পারি ইলিয়াডের বুক 16, যেখানে পেট্রোক্লাস ওয়াজ কিল্ড বাই অ্যাপোলো অ্যান্ড হেক্টর। হেক্টর যেমন পেট্রোক্লাসকে মেরে ফেলে, সেই ঘটনার সাথে আমরা একটা প্যারালাল পাবো এই জায়গায়, টার্নাস উইল কিল প্যালাস। সেই ঘটনা শোনার পর এনিয়াস সে এত রেগে যায়, অ্যাকিলিস যেমন রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায়, সেরকম এনিয়াসও রাগে ক্ষোভে অন্ধ হয়ে যায়। কোনোভাবে জুনো সেভস টার্নাস। এনিয়াস তখন অ্যাকিলিসের মতো কচুকাটা করতে থাকে, কচুকাটা করতে থাকে, তখন সে আর রাত কন্ট্রোল করতে পারে না। বুক 11 ব্যারিয়াল অফ প্যালাস, প্যালাসকে দাহ করা হয়, কবর দেওয়া হয়। এরপর যুদ্ধ চলছে। লাস্ট চ্যাপ্টারে এসে আমরা গত ক্লাসে অল্প একটু আলোচনা করেছি, সিঙ্গেল কমব্যাট অ্যারেঞ্জড, ডুয়েল হয় কার সাথে কার, একদিকে টার্নাস, একদিকে এনিয়াস। এই যুদ্ধটা আমাদেরকে মনে করিয়ে দেয় হচ্ছে দ্য ফাইট বিটুইন অ্যাকিলিস অ্যান্ড হেক্টর। অ্যাকিলিসের সামনে হেক্টর যেমন কোনোভাবেই পেরে ওঠে না, সেম ওয়েতে এনিয়াসের সামনে টার্নাস কোনোভাবেই পেরে ওঠে না। মানে এনিয়াস সে এতটাই ড্রিভেন বাই অ্যাঙ্গার, এতটাই ড্রিভেন বাই রাত, যে ওর সামনে টার্নাস কোনোভাবেই দাঁড়াতে পারে না। সিঙ্গেল কমব্যাট বাট treachery provokes a general engagement. Trojan attacks city. In single combat, Aeneas kills Turnus. যদিও এর মধ্যে কিছু বিতর্ক আছে, শেষ মুহূর্তে যখন এনিয়াস টার্নাসকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, অনেকেই এটাকে সমালোচনা করে। অনেকেরই মতামত ছিল যে শেষ মুহূর্তে টার্নাসকে ছেড়ে দেওয়া উচিত ছিল,
এটা আমরা পরে আরো ডিটেইলে ডিসকাস করব আগামী ক্লাসের পরের ক্লাসে, মানে 2 ক্লাস পরে আর কি, নেক্সট। সো এটা আপনারা পড়বেন নিজেদের, এটা আপনাদের সেলফ স্টাডির জন্য দেয়া হলো। এখান থেকে কুইজের কোশ্চেন আসবে। এখানে 13টা পাতা আছে, 13 পেজেস। এই 13টা পাতা থেকে 10 মার্কসের কুইজ হবে, 10 মার্কসের কুইজ হবে, 10 মার্কস। এখন সেই 10 মার্কসের কুইজে কতগুলো কোয়েশ্চেন থাকবে তা আমি এখনই বলবো না, আপনারা এটা ভালো করে করবেন। আপনারা যদি এই কুইজে ভালো করতে পারেন, যদি আপনাদের পারফরমেন্স ভালো হয়, তবে এখান থেকে আপনাদের বোনাস মার্ক আমি অ্যাড করব মিডের আগে যে কুইজ ছিল সেটাতে। অতএব মন দিয়ে কুইজটা দেবেন। কুইজের পারফরমেন্স যদি ভালো হয়, আপনাদের বোনাস মার্ক আমি অ্যাড করব মিডের আগে যে কুইজ ছিল সেটার সাথে। অতএব আপনারা এটা মন দিয়ে করবেন। আগামী ক্লাসে আমরা চলে যাব চ্যাপ্টার 4, ট্র্যাজেডি অফ ডাইডোতে। ওকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।